মোটেই না। নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আরজি করের খবর শুনে তো নিশ্চয়ই ভালো নেই আপনারাও। বহু দর্শক আমার সঙ্গে যুক্ত হবেন এবং তারপরেও আপনারা ফেসবুক, ইউটিউবে লাইভের পরেও হাজার হাজার দর্শক জনতার দরবার দেখেন। আরজি করের নৃশংসতম ঘটনা ঘটে গেল, বিরল থেকে বিরলতম ঘটনা। এক তরুণী চিকিৎসক, তাকে খুন হতে হলো। এক অপরাধী, ভয়ঙ্কর অপরাধী, তার যৌন লালসা, তার জন্য নিহত হতে হলো আরজি করে হাসপাতালের মধ্যে এক তরুণী চিকিৎসককে। মার কোল খালি হলো, বাবা তার মেয়েকে হারালেন, আর ওই তরুণী চিকিৎসক কত স্বপ্ন নিয়ে, জীবন গড়ার স্বপ্ন নিয়েছিলেন, তার স্বপ্ন ভঙ্গ হলো। কার গাফিলতিতে, কাদের গাফিলতিতে এই রকম ভাবে আরজি করের মতো একটা সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে কিভাবে কর্মী না হয়েও ওই সঞ্জয় রায় নামে ভয়ঙ্কর অপরাধী সে ঢুকে যেতে পারে, সে মদ্যপ ঢুকে যেতে পারে, মত্ত অবস্থায় ঢুকে যেতে পারে, তার অবাধ যাতায়াত কার জন্য? বারবার যার দিকে অভিযোগের আঙুল উঠেছে সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ হচ্ছেন প্রিন্সিপাল, তার নাকি বিরাট মাতব্বর তিনি, নাকি তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আর সেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সত্ত্বেও সে এত বছর ওখানে দাপিয়ে বেরিয়েছে বিপুল দুর্নীতির অভিযোগ। এবং নিউজ 18 বাংলা দেখবেন আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ভয়ঙ্কর দুর্নীতি, কত কুকীর্তি। সেই সন্দীপ ঘোষ এই সকালবেলা ইস্তফা দিলেন। তিনি নাকি ফেসবুকে যা যা পোস্ট হচ্ছে তাতে একেবারে ভয়ঙ্কর রকমের ব্যথিত, আর তাই ইস্তফা দিয়ে দিলেন। তারপরে কিছুক্ষণ আগেই দেখা গেল তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হয়েছে। কি অবাক কাণ্ড! এই নিয়ে আমরা আলোচনা করব, তবে আজকে রাজনৈতিক কোনো তর্ক বিতর্কে যাব না। আজকে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, আমার সঙ্গে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র এবং জয়দীপ ঘোষ চিকিৎসক। আজকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সোদপুরে, ওই নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে, পরিবারের পাশে দাঁড়ালেন, আশ্বাস দিলেন এবং তিনি ফাঁসি চান এটাও বললেন। ওই অপরাধীর ফাঁসি চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, আমরা ওখানে এমএসভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস্ট ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আর আরো একটা বক্তব্য সিবিআই নিয়ে, ফাঁসি হয় আর সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল। রিজিয়াউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, এবার পর্যন্ত ডেডলাইন, তারপরে পুলিশ যদি কিছু করতে না পারে তাহলে সিবিআই, শুভেন্দু অধিকারীরা ইতিমধ্যেই সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কোর্টে মামলা করেছেন। আগামীকাল শুনানি, আগামীকালই কোর্ট হয়তো সিবিআই দিয়ে দিতে পারে, কারণ রাজ্য এর বিরোধিতা করবে না। আমি মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর কাছে আসবো। ডক্টর মিত্র, আমি একটু মনোরোগের বিষয়টা পরে আসছি। এক হাসপাতাল কর্তৃপক্ষ
প্রিন্সিপাল বা সুপার তাদের কত বড় দায়িত্ব বর্তায়, তাদের ঘাড়ে কি দায় ফেলা যায়, এইরকম ভাবে নারকীয় ভাবে খুন হয়ে গেলেন একজন পড়ুয়া, চিকিৎসক পড়ুয়া, কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, আমরা নিজেরাও ডাক্তার, তো ছোটবেলা থেকে আমরা জানতাম যে বাড়িতে বাবা মা আর কলেজে ঢুকলে প্রিন্সিপাল এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেই রকমই আমার তাদের প্রতি শ্রদ্ধা থাকতো এবং তারা সেই শ্রদ্ধাটাকে রেসিপ্রোকেট করতেন। কারণ আমরা জানতাম কলেজের ভেতরে ঢুকে যাওয়া মানে আমরা যাই বাইরে করে থাকি এটা আমাদের একটা শান্তির জায়গা, একটা স্নেহের জায়গা এবং একটা সিকিউরিটির জায়গা। সেই জায়গাটা কিন্তু আজকে হারিয়ে গেছে এবং অ্যাডমিনিস্ট্রেশন বলুন, সেটা প্রিন্সিপাল থেকে পুলিশ থেকে কলেজের সুপারিনটেন্ডেন্ট থেকে, কেউ এটাকে বলতে পারেন না যে না আমি হাত ধুয়ে এটা থেকে বেরিয়ে যাব। আজকে প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা, শুধু ছেলে মেয়ে না, ওখানে কলেজে যারা পা রাখছে প্রত্যেকটা পেশেন্টের সিকিউরিটির দায়িত্ব কিন্তু আজকে এই অ্যাডমিনিস্ট্রেশনের। সুতরাং এই পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের দরজায় পৌঁছানোটা দরকার। We need to identify, justice must be meted out, proper justice, not an eyewash. কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে এদের দায়িত্ব কতটা, এদের দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাবা মার যতটা দায়িত্ব সেই পরিমাণ এবং তার থেকেও হয়তো বেশি দায়িত্ব কলেজের প্রিন্সিপালের এবং অধ্যক্ষের এবং সুপারিনটেন্ডেন্টের। কারণ আমরা যখন ছাত্র অবস্থায় থাকি আমরা বাড়ির থেকে অনেক বেশি সময় এই কলেজ ক্যাম্পাসে কাটাই, এই হসপিটালগুলোর মধ্যে কাটাই, না খেয়ে না দিয়ে ঢুকে দিয়ে কাটাই। ঠিক। ডক্টর ঘোষ, সন্দীপ ঘোষ বলছেন, সন্দীপ ঘোষ ছাত্ররা বলছে, পড়ুয়ারা যারা আন্দোলন করছেন তারা বলছেন কোথায় প্রিন্সিপাল তো একবারও আমাদের পাশে এসে দাঁড়ালেন না। সত্যি তো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় নক্কারজনক ঘটনা ঘটে গেল। এই যে এই যে যিনি যে সঞ্জয় রায়, যে অপরাধী, যে খুনি, সে তার অবারিত দ্বার ছিল, কোনো কর্মী না হয়েও ওই হাসপাতালের ভেতরে এত বড় ঘটনা ঘটে গেল, স্টুডেন্টদের পাশে এসে প্রিন্সিপাল তো দাঁড়ালেন না। উল্টে আজকে কি বললেন, উল্টে রাজনৈতিক যোগাযোগ বললেন, উল্টে তাদেরকেই দোষারোপ করলেন যারা আন্দোলন করছেন। কি বলবেন? না, উনি ছিলেন না এটা বলাটা ভুল হবে অয়ন। উনি সর্বত ওখানে ছিলেন, ওনার পিছনে হাত সবসময় ছিল। ওই যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা কোন ডিরেকশনে যাবে, কতদূর প্রতিবাদ হবে, কোন শব্দটি বলা হবে, কোন শব্দটি বলা হবে না, কে প্রতিবাদের সামনে থাকবে, এই সমস্ত কিছু তিনি পিছন থেকে অঙ্গুলি হিলনে চালিয়েছেন। ফলে উনি না থাকলেও আরজি করের ভিতরের খবর, পুরো জিনিসটার পিছনে ওনার মাথা এবং ওনার পাওয়ার পুরো দস্তুর ছিল এবং ওনার পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনের ওখানে জিবি মিটিং, প্রথম দিনের যে আন্দোলন, বাইরের লোকজনদের ঢুকতে না দেওয়া, পুলিশের দ্বারা তাদেরকে মানে প্রহার করা, এই সমস্ত কিছু ভাসিয়ে দেওয়া যে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঠিক ঠিক, আত্মহত্যার ঘটনা, মেয়েটির দোষ খোঁজার চেষ্টা করা যে সে কেন ঘুমোতে গেছিল, এই হলে কেন একা গেলেন, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু তিনি করে গেছেন। তো তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন নিজের পিঠ বাঁচানোর, নিজের ওই জায়গা থেকে হাত ধুয়ে যদি বেরিয়ে আসা যায়, এবং তার জন্য তিনি পুরো মুভমেন্টটাকে কিন্তু পিছন থেকে চালিত করেছেন, এরকম খবর কিন্তু আমরা পেয়েছি। তো তাকে নিয়ে বলা যত কম যায়, আমরা সবাই জানি মেডিকেল ফ্র্যাটার্নিটির তিনি একজন মানে চূড়ান্ত মানে ভয়ঙ্কর উদাহরণ। আমার কিছু কলিগ যারা ওনার মানে উনি তখনও ক্ষমতায়, ওনার দল আসেনি এরকম সময়কার কলিগদের মুখ থেকে আমি শুনেছি, উনি তখনই লোকজনকে থ্রেট দিতেন যে তোরা যদি আমার কথা না শুনিস পরীক্ষায় ফেল করিয়ে দেবো, এটা দেখে নেব, ওটা করে দেব। তো সেই মানুষটি যে আজকে যদি একটা ক্ষমতাসীন দলের সঙ্গে থাকেন, তাহলে বোঝাই যায় কি পরিমাণ ক্ষমতা তার হাতে আছে। যেই মানুষটি 1 মাসের জন্য কলেজ থেকে, অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়ার পরেও তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমরা বুঝতে পারি তার কি পরিমাণ ক্ষমতা তার হাতে আছে বলে তিনি এটা করতে পারেন। সো আরজি করের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনিই ছড়িয়ে আছেন। এবং আরেকটি খবর যে উনি এটাও বলেন যে যারা সেদিন প্রতিবাদে ওরকম ভাবে ওনার মতো করে চলবে না, এরকম শোনা গেছে, যে তাদেরকে পরীক্ষায় পাস করতে দেওয়া হবে না।
তো পরীক্ষায় পাস করতে গেলে আন্দোলন যেভাবে ওখান থেকে যেই ডিরেকশনে নিয়ে যাওয়া হবে সেই ডিরেকশনে যেন স্টুডেন্টরা থাকেন, এরকমও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে বলে খবর। একজন অধ্যক্ষ, তার এত বড় প্রভাব কোথা থেকে আসে, এটাই তো বড় প্রশ্ন। আর এই যে সঞ্জয় রায়, এই যে বিরাট অপরাধী, আজকে আরজি করের মতো জায়গায় এরকম ঘটনা ঘটে গেল, এ হেন সঞ্জয় রায় যার অপরাধ হিস্ট্রি আছে, সেই সঞ্জয় রায়ও বা তার মাথায় কত বড় হাত আছে যে অবারিত দ্বার ছিল আরজি করে। আরো কুকীর্তি সামনে উঠে এসেছে সঞ্জয় রায়ের, দেখুন। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, ও করে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন? কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। কষ্ট পেয়েছিল? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। আমি ডক্টর মিত্রর কাছে যাব, যে নিশ্চয়ই বিভিন্ন অপরাধ করে এসেছে, কিন্তু একবারও মনে লাগে না এদের যে এইভাবে একজনকে খুন করা, খুন করে ধর্ষণ, এটা কি বিরল থেকে বিরলতম? দেখো, কয়েকটা জিনিস এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে এই হচ্ছে রেপিস্ট, এই হচ্ছে খুনি, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে এবং আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সেটা 1 নম্বর, সেটা হতেও পারে। আবার অনেকের মনে এটা নিয়ে কিন্তু অনেক সন্দেহ আছে যে এটা যে একা কি করে হচ্ছে। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে, তোমাদের প্রোগ্রামেই দেখবে আমি অনেক সময় বলেছি যে ওয়ান্স অ্যান অফেন্ডার ইজ অলওয়েজ অ্যান অফেন্ডার। এদের ব্রেনের সার্কিটটাই এমন ভাবে তৈরি না, যে আমি আগের দিনও যেটা বললাম যে আমাদের রিওয়ার্ড সিস্টেম যে ব্রেনে থাকে, অর্থাৎ একটা জিনিস ভালো করলাম সেটা একটা আনন্দ হলো, একটা জিনিস ভালো খেলাম আমার ব্রেন সন্তুষ্ট হলো, আমার আত্মাটা পরিপূর্ণ হলো। এদের কাছে ক্রনিক্যালি ক্রাইম করতে থাকলেই এদের আত্মতুষ্টিটা হয়। সুতরাং এদের ব্রেনটা ওইভাবে তৈরি। সুতরাং দেয়ার রিওয়ার্ড সিস্টেম ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ইগনাইটেড বাই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস।
আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, আমার বলেছে ফাঁসি দিলে ফাঁসি দিয়ে দিন। হ্যাঁ, এবার এদের কোনো রিমর্স থাকে না। সাইকোপ্যাথ যারা হয়, সোশিওপ্যাথ যারা হয়, তারা দে আর রিমর্সলেস। এবং আরেকটা জিনিস বোঝা দরকার যে এদের একটা সুপারফিশিয়াল চার্ম থাকে, অর্থাৎ তোমার আমার সঙ্গে প্রথম দুদিনে এমন ভাব জমিয়ে দেবে না, তুমি ভাববে এর মতো বন্ধু হতে পারে না, কিন্তু এর গভীরে যে কত নোংরা থেকে নোংরাতম জিনিস আছে সেটা বুঝতে বুঝতে অনেক ক্ষতি হয়ে যায়। একটা জিনিস অয়ন এখানে আমার সবসময় মনে হয়, কারণ আমি ইউকে তে অনেকটাই ফরেনজিক ট্রেনিং করে এসেছি, ফরেনজিক সাইকিয়াট্রিতে। তুমি দেখো একটা মানুষ, আমি ধরে নিলাম 1:1 ফাইট হচ্ছে, সেখানে এই মেয়েটা কিন্তু নিজের মৃত্যুর সঙ্গে লড়ছে, যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তার সঙ্গে মেয়েটি লড়ছে। সেই মেয়েটি কি এতটুকুনি ইনজুরি ইনফ্লিক্ট করবে না এই সঞ্জয় রায়ের ইয়েতে, যে পরের দিন সে নর্মাল ভাবে হেঁটে যেতে পারবে? এটা কি বিশ্বাস করা যায়? আমাকে যদি কেউ, আমি বুঝতে পারি যে এই লোকটা আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আমি এতটাই তাকে প্রতিরোধ করার চেষ্টা করব যে আই উইল অলসো ইনফ্লিক্ট হিউজ ড্যামেজ অন দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাট এনি কস্ট, কারণ আমি মৃত্যুর থেকে বাঁচতে চাইছি। সেই জায়গাটাই কিন্তু সঞ্জয় রায় পরের দিন দমদমিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে পুলিশের হাত ধরে। কি করে হতে পারে? কি করে আমরা এক্সপ্লেন করব এইসব ব্যাপারগুলো? এগুলো খুব ন্যাচারাল, এর জন্য ডাক্তার হতে হয় না, ফরেনজিক জানার দরকার হয় না। সাধারণ মানুষ নর্মাল কমন সেন্স দিয়ে যদি বিচার করে, আজকে তাদের মনেও 100টা সন্দেহের প্রশ্ন দাঁড়িয়ে যাবে যে এটা কি করে হলো, কেমন ভাবে হলো, কখন হলো, কারা। এবং এটা খুব ইম্পর্টেন্ট, দর্শকদেরকে একটু জানাই যে ডক্টর সব্যসাচী মিত্র যেটা বলার চেষ্টা করলেন তা হলো এই মেয়েটির সঙ্গে একদম মারামারি হয়েছে, মারা হয়েছে মেয়েটিকে। মেয়েটিও তো প্রবল ভাবে চেষ্টা করেছেন যাতে তার জীবনটি বাঁচে। তাহলে সঞ্জয় কোনো আঘাতপ্রাপ্ত হলো না কেন? সঞ্জয়ের হাতে মাথায় যেখানে খুশি হোক আঘাতের কথা ছিল। সেইখান থেকেই প্রশ্ন উঠছে, শুধু সঞ্জয় নাকি আরো কেউ জড়িত? সিবিআই তদন্ত হোক বা পুলিশ তদন্ত করুক, এই বিষয়টিকে অবশ্যই দেখা দরকার। আমি আসবো, তবে ডক্টর ঘোষের কাছে আসবো। আরজি করই কেন বারবার? আমরা দেখাবো আরজি করের হিস্ট্রি দেখাবো। আজকে সন্দীপ ঘোষ বলছেন বেরিয়ে যে রাজনীতির যোগ আছে, হ্যান আছে, ত্যান আছে, তার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে। তিনি আবার বলছেন যে আমি যখন চার্জ নিয়েছিলাম তখন ঘুঘুর বাসা ছিল এই আরজি কর, তো ঘুঘুর বাসাকে তিনি ঠিকঠাক করতে পারলেন না, সেই ঘুঘুর বাসা একটা মৃত্যু হয়ে গেল, খুন হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল। ডক্টর ঘোষ বলবেন? হ্যাঁ, বেসিক্যালি উনি যেটা করেছেন, উনি ঘুঘুর বাসা ভাঙতে চাননি, উনি ঘুঘুর বাসা নিজেই ঘুঘু হয়ে বসেছিলেন, যতটুকু আমরা খবরাখবর পেয়েছি। মানে ব্যক্তিগতভাবে আমি ভদ্রলোককে চিনি না, আমার সাথে কোনো পরিচয় নেই, আরজি করেও আমার খুব নিজস্ব যাতায়াত নেই ব্যক্তিগতভাবে, কিন্তু আমার কলিগদের থেকে, বন্ধু বান্ধবদের থেকে, জুনিয়রদের থেকে যেটুকু জানতে পেরেছি যে সেই ভদ্রলোক প্রবল মানে তার থার্ড বাট রয়েছে, তিনি যা খুশি ওখানে চান করতে পারেন, এবং সমস্ত রকমের আর্থিক তছরূপ, যেটা একটা বড় ব্যাপার ধরা হয়েছে, যে একটা বিশাল পরিমাণে আর্থিক তছরূপের সাথে তিনি জড়িত। এবং সেই ওয়েস্ট মেডিকেল ওয়েস্ট তাও নাকি পাচার হতো ওনার বিরুদ্ধে। সব সম্ভব, তিনি তার যে পরিমাণ গুণের বহর, তাতে তার পক্ষে হয়তো সবই সম্ভব। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এটা কি সরকার জানে না? এটা কি আমাদের স্বাস্থ্য ভবন জানে না? বারবার এই নিয়ে আলোচিত হয়েছে, আমরা সবাই জানি কোথায় কি গন্ডগোল ঘটছে, কিন্তু তার মতো একজন মানুষকে বারবার এটা অ্যালাউ করা হয়েছে। ইভেন তিনি আজকে রিজাইন করার পরেও তাকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়েছে। তো এটাতে সমস্তটাতেই বোঝা যায় যে কোনো একটা আরো ভিতরের খেলা আছে, যেটা আমাদের কাছে কোনোভাবেই বোধগম্য হচ্ছে না এক্ষুনি। আর শুধু একমাত্রই প্রবাবলি উনি অধ্যক্ষ বেচারিকে দায়ী করলে হবে না, তার পিছনে আরো নিশ্চয়ই অনেক কটা হাত আছে যারা তাকে সাপোর্ট করে চলেছে। এই যে বলছিলাম আরজি করের ইতিহাস, আরজি করে অপরাধের ইতিহাস একবার দেখাই। আরজি করই বারবার কেন